না, বিজ্ঞাপনে কাজ হয় সত্যি। হর্ষবর্ধন এসে ধপ করে বসলেন আমার ডেক চেয়ারে। হাঁফ ছেড়ে বললেন কথাটা। হ্যাঁ, কথাটা আপনার যেমন বিজ্ঞাপনসম্মত তেমনি বিজ্ঞানসম্মতও বটে। বিজ্ঞজনের মতোই তার কথায় আমার সায়। সেদিন আপনাকে দিয়ে আনন্দবাজারে বার করার জন্য সেই বিজ্ঞাপনটা লিখে নিয়ে গেলুম না? হ্যাঁ, মনে আছে আমার। আমি বললাম, রাতের পাহারা দেবার জন্য লোক চাই, সেই তো? আমাদের কাঠের কারখানায় রোজের বিক্রির বহুত টাকা পড়ে থাকে ক্যাশ বাক্সে। বাড়ি নিয়ে আসা সম্ভব হয় না। পরদিন সে টাকা সোজা গিয়ে জমা পড়ে ব্যাংকে। সেই কারণে রাত্রে টাকাটা আগলাবার জন্যই কারখানায় থাকবার একজন সুদক্ষ লোক চেয়েছিলাম আমরা। রাতের 4 প্রহর পাহারা দেবার জন্য সুদক্ষ এক প্রহরী। বেশ মনে আছে আমার। আমি বলি, আমি তো লিখে দিলাম কপিটা। তা কিছু ফল পেয়েছেন বিজ্ঞাপনটা দিয়ে? পেয়েছি বই কি ফল, বলতে কি সেই কথাটা জানাতেই তো আপনার কাছে ছুটে আসা। ফল বলতে গোবরাও এসেছিল দাদার সঙ্গে। রীতিমতন প্রতিফল পাওয়া গেছে বলা যায়। কটা সাড়া এলো? আমি শুধাই। আপাতত একটাই। ওর দাদা বলেন, ক্রমশ আরও সাড়া পাবো আশা করছি। আপাতত এই একটাই। ওই একটাতেই সাড়া পড়ে গেছে। সাড়া পাওয়া যায় গোবরারও। সাড়া পড়ে গেছে সারা চেতলায়। সে জানায় 2 ইঞ্চি বিজ্ঞাপনের ধরুন 200 টাকা। তা নিক, তাতে দুঃখ নেই। সে 2 ইঞ্চিরই বা দাম কে দেয়? 200 টাকার বিজ্ঞাপন দিলে অন্তত তার 200 গুণ লাভ তো হয়ই কারবারে। তা নইলে লোকে দেয় কেন? এখানেও বেশ লাভ হয়েছে লোকটার। 200 গুণেরও ঢের বেশি। প্রায় 600 গুণ, তাই না দাদা? হিসেব করে বলে ভাইটি। 60,000 টাকার মতন ছিল না বাক্সটায়? প্রায় 80,000-এর কাছাকাছি। বিলকুল ফাঁক। 80,000 টাকা হলে কত হয়? গোবরা আঙুল দিয়ে আকাশের গায়ে পার্সেন্টেজের আঁক কষতে লাগে। আমার সামান্য বুদ্ধির আকশি দিয়ে ওদের হিসেবের নাগাল পাই না। বিলকুল ফাঁক তার মানে? সুধাই দাদাকে। মানে কাল সকালের কাগজে বিজ্ঞাপনটা বেরুলো না আমাদের, আর কাল রাত্রিরেই কারখানায় শীত কেটে চোর ঢুকে সমস্ত টাকা নিয়ে সরে পড়েছে। আজ কারখানা খুলতে গিয়ে দেখি ক্যাশ বাক্স ভাঙা। অ্যাঁ, আতকে উঠি আমি। তা খবর দিয়েছেন পুলিশে? পুলিশে খবর দিয়ে কি হবে? আমাদেরই পাকড়ে নিয়ে যাবে থানায়। এই স্যার টানা হাঁচড়া লাগাবে যে বাপ বাপ ডাক ছাড়তে হবে। এখন নিজেদের কারবার দেখব না থানা পুলিশ করব, বলেন হর্ষবর্ধন। আর চোর যা ধরবে ওরা তা আমার জানা আছে বিলক্ষণ। আমি ধরতে পারি চোর, বলল গোবরা। তা দাদা আমায় ধরতেই দিচ্ছে না। হ্যাঁ, বললেই হলো চোর ধরব। ওদের কাছে ছোড়া ছুরি থাকে না? ধরতে গেলেই ছুরি বসিয়ে দেবে ঘ্যাচাং করে, ভুঁড়ি ফাঁসিয়ে দেবে এক কথায়। ওর মতো নাবালক একটা ছোড়াকে আমি ছুরির মুখে ঠেলে দেব, আপনি বলছেন? কি করে বলি? বলতে হয় আমায়। ওসব ছোড়াছুরির ব্যাপারে আমাদের বয়স্কদের না থাকাই ভালো। আমি কিন্তু অক্লেশে ধরে দিতাম, কোনো ছোড়াছুরির মধ্যে না গিয়ে স্রেফ গোয়েন্দাগিরি করেই। কি করে ধরতিস? ওই মাটি ধরেই। ও, মাটিতে বুঝি পায়ের ছাপ পড়েছে চোরের? আমি কৌতূহলী হই। কারখানার মাটিতে পায়ের দাগ রেখে গেছে চোররা? কারখানা ঘুরে গেছে নিজের? দাগটা ছাই। মুখ বিকৃত করেন হর্ষবর্ধন। সিগারেটের ছাইও ফেলে যায়নি এক টুকরো। কি নিয়ে গোয়েন্দাগিরি করবি শুনি? কারখানার মাটি নয়, সেই মাটি। বলে না যে যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, সে মাটি ধরে আমি চোর ধরব। ফাঁস করে গোবরা। বিজ্ঞাপনটা দিয়ে মাটি হয়েছে তো, ওই মাটি দিয়ে আমার কাজ হাসিল করব আমি। হাসি খুশি হয়ে সে জানায়,
ওর রহস্যের আমি থই পাই না, এমনকি ওর দাদাও হয়ে থাকেন। হ্যাঁ, চোর ধরবে গোবরা বলে তিনি উস্কে উঠলেন একটু পরেই। তাহলে তাহলে তখন ধরল না কেন? এর আগেও তো জিনিস চুরি গেছিল আমাদের। এর আগেও গেছে আবার? হ্যাঁ, আমি তো চুরি গেছিলাম, হর্ষবর্ধন ব্যক্ত করেন। তোমার জিনিস নাকি? প্রতিবাদ করে গোবরা। বৌদির জিনিস না তুমি? তুমি কি তোমার নিজের জিনিস, নিজস্ব? ওই হলো বলে ফোঁস করলেন দাদা। কেন, তুইও কি চুরি যাসনি আমার সঙ্গে? তুইও তো আমার জিনিস, আমি তোর অভিভাবক না? তখন চোর ধরতে কি হয়েছিল তোর? তারপর চোরের হাত থেকে উদ্ধার পেলেন কি করে? আমি জিজ্ঞেস করি। যেমন করে পায় মানুষ, তিনি জানান। চুরির ধন বাটপাড়িতে যায় শোনেননি? তারপর চোরের হাত থেকে বাটপাড়ের হাতে গিয়ে পড়লাম আমরা। বটে বটে, আমার সকৌতুক কৌতূহল। তা শেষমেশ উদ্ধার পেলেন তো? পেতেই হবে উদ্ধার শেষ পর্যন্ত, গোয়েন্দা কাহিনীর দস্তুর। তা উদ্ধার করলো কে? ডাকাত এসে পড়ল শেষটায়। ডাকাত আসতে দেখেই না বাটপার বেটা ভোঁ দৌড়। ডাকাত এসে পড়ল আবার তার ওপর? হ্যাঁ, ওর বৌদি বাপের বাড়ি থেকে ফিরে যেই না দোরগোড়ায় এসে হাঁকডাক শুরু করেছে, তাই না শুনে নিচে উকি মেরে দেখেই না সেই বাটপারটা সঙ্গে সঙ্গে ওধাও, খিড়কির দৌড় দিয়ে শটাং। বউ না তো, ডাকাত। আমার ডাক সাইটে বৌদির নামে যা তা বলো না, বলে দিচ্ছি। গোসা হয় গোবর্ধনের। ওই হলো, তোর কাছে যা ডাক সাইটে, আমার কাছে তাই ডাকাত সাইটে। যেতে দিন, পারিবারিক কলহের মাঝখানে পড়ে আমি মিটিয়ে দিই। আপনাদের চুরি যাওয়ার কাহিনীটা বলবেন তো আমায়? সেবারকার আপনাদের যুদ্ধে যাওয়ার গল্পটা বলেছিলেন, তাই লিখে 2 পয়সা পিটেছিলাম। এবার এটার থেকেও বলবো আপনাকে এক সময়। কারখানার জন্য এখন একটা লোহার সিন্দুক কিনতে যাচ্ছি। চোর বাবাজি আবার ঘুরে এলেও সেটা ভাঙার সহজ হবে না তার পক্ষে এবার। পরদিন সকালে শ্রীমান গোবর্ধন এসে হাজির। দেখুন, এই বিজ্ঞাপনটা যাচ্ছে আজ আনন্দবাজারে, দেখুন তো ঠিক হয়েছে কিনা। গোবর্ধন তার কালজয়ী সাহিত্য কীর্তিটি আমার হাতে দেয়। বিজ্ঞাপনের কপিটিতে ওদের চেতলার বাসার ঠিকানা দিয়ে লেখা আছে দেখলাম, প্রাইভেট ডিটেকটিভ আবশ্যক। আমাদের বাড়ির একটি ঘরে বহুমূল্য তৈজসপত্র রক্ষিত আছে। সেই ঘরের গা লাগাও একটা জলের পাইপ উঠে গেছে সোজা উপরে। সেই নল বেয়ে কেউ যাতে না উঠতে পারে, সেই দিকে সারা রাত্রি নজর রাখার জন্য বিলক্ষণ এক গোয়েন্দার প্রয়োজন, উপযুক্ত পারিশ্রমিক। বুঝেছি, জলে যেমন জল বাঁধে, আমি ঘাড় নাড়লাম, তেমনি বিজ্ঞাপনটা দিয়ে ওইরকম আরেকটা কাণ্ড বাঁধাবে তুমি দেখছি। চোরটা যে পাইপ বেয়ে উঠবে আর তোমার ওই ডিটেকটিভ গিয়ে হাতে নাতে পাকড়াবে তাকে, এই তো? সে আপনি বুঝবেন না, সেসব আপনার মাথায় খেলে না, বলে চলে গেল গোবরা। দিন কয়েক বাদে একটা লোক এসে ডাকছে আমায়। আসুন আসুন, চটপট চলে আসুন আমার সঙ্গে। অপরিচিত আহ্বানে আমি থতমত খাই। আপনি? আপনাকে তো আমি... চিনতে পারছেন না আমাকে? ছদ্মবেশে রয়েছে কি না? বলে লোকটা তার দাঁড়ি গোঁফ খুলে ফেলে। ওমা, গোবরা ভায়া যে, এমন অদ্ভুত বেশ কেন হে? এর মানে? চোর ধরতে যাচ্ছি না, ডিটেকটিভকে ছদ্মবেশে ঘোরাফেরা করতে হয় না? আপনার জন্য একজোড়া দাড়ি গোঁফ এনেছি, পরে নিন চট করে। আমি 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 আবার পরব কেন? আপনাকেও ছদ্মবেশ ধারণ করতে হবে না? আপনি আমার সাগরেদ তো এ যাত্রায়। ব্লেকের যেমন স্মিথ, বিমলের যেমন কুমার, তেমনি আমার সহযোগী গোয়েন্দা যখন, তখন আপনাকেও তো... তুমি পড়লেই হবে, আমাকে আর পড়তে হবে না ছদ্মবেশ, বললাম আমি। দাড়িওয়ালা লোকের ছায়া আমি মারাইনি, জানে সবাই। তোমার সঙ্গে ঘুরলে কেউ আর আমায় আমি বলে সন্দেহ করবে না। তাহলে চলে আসুন চটপট, এই ফাঁকে চেতলার বাজারটা ঘুরে আসে একবার, বলল সে। দাদাও আবার বাজার করতে বেরিয়েছেন কিনা এখন, পাছে আমায় চিনতে পারেন।
আমার ছদ্মবেশ ধারণের সেও একটা কারণ বটে, বুঝলেন? বুঝেছি, বলে বেরুলাম ওর সঙ্গে। বাজারের মুদিখানাগুলোর পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা লোককে জাপটে ধরে চেঁচিয়ে উঠেছে গোবরা, ধরেছি ধরেছি চোর, পাকড়েছি বেটাকে, একটা পাহাড়ওয়ালা ডেকে আনুন তো এবার। কোনো দোষই করেনি লোকটা, মুদির সঙ্গে তেজপাতার দর কষাকষি করছিল কেবল। এমন সময় গোবরা ঝাঁপিয়ে পড়েছে তার ঘাড়ে। এমন খারাপ লাগলো আমার, লোকটা বাবারে মারে বলে হাত পাড়তে লাগলো, আর গোবরাও দাদা গো, বৌদি গো বলে চেঁচাতে থাকে। কাছে কোথাও বুঝি বাজার করছিলেন দাদা। ভাইয়ের হাঁক ডাকে এসে হাজির। কি হয়েছে রে, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? পাকড়েছি তোমার চোরকে, এই নাও ধরো। লোকটা তখন হর্ষবর্ধনের পা জড়িয়ে ধরে। দোহাই বাবু, আমাকে পুলিশে দেবেন না, দোহাই। সেদিন আমি 2 বছর খেটে বেরিয়েছি, এবার গেলে 6 বছরের জন্য ঠেলে দেবে জেলে। বেশ, দেব না পুলিশে, বের করে দাও আমাদের মালপত্তর। গোবরার তম্বি। সব বার করে দেব বাবু, চলুন। সকৃতজ্ঞ লোকটা আমাদের সঙ্গে নিয়ে তার বস্তির কুঠুরিতে যায়। বের করে দেয় হর্ষবর্ধনের 80,000 টাকার নোটের বান্ডিল। আর আমার তৈজসপত্র, সেসব গেল কোথায়? গোবরার রোয়াব। ওই যে ওই কোনায় ধরা রয়েছে বাবু, নিয়ে যান দয়া করে। ঘরের কোণে 2টো বস্তা পাশাপাশি খাড়া করা দেখলাম। এগিয়ে গিয়ে উকি মেরে দেখি, দেখছি কি, এই কি তোমার তৈজসপত্র, জানায় গোবর্ধন। তেজপাতাকে সাধু ভাষায় কি বলে তাহলে? তৈজসপত্র বলে না? লেখক মানুষ হয়ে আপনি বাংলাও জানেন না ছাই? অবাক করল গোবর্ধন। কি বলে ও? বাঙালি লেখক হতে হলে আবার বাংলা ভাষা জানতে হয় নাকি? আশ্চর্য। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, চোর ধরল গোবর্ধন। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।